অপতথ্যের মাধ্যমে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে একটি চক্র। অভিযোগ প্রধান উপদেষ্টার ভুল তথ্য ঠেকাতে জাতিসংঘের সহায়তা কামনা। জাতীয় সংলাপ আয়োজনে বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ। গুতেরেসের সঙ্গে রাজনৈতিক বৈঠকে গণতন্ত্র ও নির্বাচন কেন্দ্রিক আলোচনা। ট্রেনের আগাম টিকিট পেতে অনলাইন যুদ্ধে লাখো মানুষ। ঈদ ঘিরে সক্রিয় জাল নোট চক্র, অন্যতম হোতাসহ ৩ জন গ্রেফতার। এবং চলতি মাসে 2টি তাপপ্রবাহের আশঙ্কা আবহাওয়া অফিসের। গরমজনিত মৃত্যু ও কৃষির ক্ষতি কাটাতে আগেভাগে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। দেশের অগ্রযাত্রা অনেকের পছন্দ না হওয়ায় অপতথ্যের আশ্রয় নিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, এমন মন্তব্য করে ভুল তথ্য প্রতিরোধে জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ মহাসচিবের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিষদের সদস্য, সেনাপ্রধান সহ রাজনৈতিক দলের নেতা এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, রমজান মাস অর্ধেক পার হয়েছে। এমন সময়ে জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশের জন্য অগ্রিম ঈদ বয়ে এনেছে। I explained to you about Eid, how we celebrate our Eid nationwide, everywhere. It's a celebration of the whole year you enjoy after the end of the month of Ramadan. So we're halfway through the Ramadan. But your visit started Eid earlier for us this time. দেশের গণতান্ত্রিক উন্নয়নে গুতেরেসের প্রচেষ্টা উল্লেখ করে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ এসেছে, কিন্তু এই অগ্রযাত্রা অনেকের পছন্দ হচ্ছে না। এজন্য ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে জাতিসংঘের সহায়তা প্রয়োজন। They are ready to do everything is needed to be done for the country. And we need your blessing, we need your support, particularly on one thing, misinformation. That's what is killing us. People work so hard to make a dream come true, but some people don't like it. রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিবের ভূমিকার প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। They're all your people. They looked at you as an angel from the hill. নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি উত্তরণে জাতিসংঘ একটি জাতীয় সংলাপ করতে প্রস্তুত জানিয়েছেন সশস্ত্র মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকট কাটাতেও সহযোগিতা দেবে তার সংস্থা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য গুতেরেসের এই সফর বিশেষ অর্থবহ। আরও জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গা শিবির পরিদর্শন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তৃতীয় দিন বিকালে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এই সময় বাংলাদেশের প্রশংসা করে গুতেরেস বলেন, জাতিসংঘ শান্তি রক্ষার অংশীদারের পাশাপাশি গণতন্ত্র ও সমৃদ্ধির পথে অন্যতম গুরুত্ব সময় পার করছে দেশটি। জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রস্তুত রয়েছে তার সংস্থা। This is a pivotal moment for Bangladesh, and the international community must play its part in supporting your efforts towards a just, inclusive and prosperous future. I recognize the people's hope for a future of greater democracy, justice and prosperity. এই সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। He promised the UN's total commitment to the reform process under the leadership of Honorable Chief Advisor and said he will do whatever he can to support the endeavors of the interim government and stand by Bangladesh and its people. These are things that actually have been going on in our
interaction with the international community and particularly the UN. জাতিসংঘের সহায়তায় রোহিঙ্গাদের সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। The Secretary General also learned what legacy the interim government was left. ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে ভোট আয়োজনের দাবি বিএনপির। রাজধানীর একটি হোটেলে সফররত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শেষে একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বিচার, সংস্কার এবং নির্বাচনের ওপর জোর দেওয়া হয়েছে বলে জানান অন্য রাজনৈতিক দল নেতারা। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। জাতীয় ঐক্যমত কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে গোলটেবিল আলোচনায় বসেন সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ঘণ্টাব্যাপী বৈঠকে গুরুত্ব পেয়েছে 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপট, বিচার, সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজনৈতিক দলগুলোর নেতারা। জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। গণপরিষদের মাধ্যমে সাংবিধানিক সংস্কারের জোর দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের এবং সংস্কারের যে ধারাবাহিকতা, সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান, যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে। আর বিএনপি চাওয়া খুব প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপির নেতারা। আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বলেন, দেশ নির্বাচনমুখী হলে জনগণই সব ষড়যন্ত্র রুখে দেবে। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন পেছালে এই সরকারের প্রতি অনাস্থা তৈরি হবে। শনিবার এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এতে যোগ দেন বিএনপির শীর্ষ নেতারা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি ষড়যন্ত্র মোকাবেলায় গণমাধ্যমকে দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান দলটির নেতারা। আমরা আশা করি ভবিষ্যতে আপনারা আমাদেরকে সংগঠন পরিচালনার ক্ষেত্রে অতীতের মতো পুরোপুরি সহযোগিতা করবেন। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। ছাত্র জনতাকে সাথে নিয়ে সাংবাদিক ভাইরা যেভাবে একত্রে আন্দোলন করে ফ্যাসিস্ট ছাত্রীদেরকে আমরা পতন ঘটিয়েছি, আমরা আপনাদের কাছে সঠিক নিউজটা চাই। ঐক্যটা আরো বেশি জরুরি, সুতরাং সেই ঐক্যটা হবে সুদৃঢ় ঐক্যের উপর ভিত্তি করে ইস্পাত করি দৃঢ় ঐক্য। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলে জনগণের সঙ্গে তামাশা করছে অন্তর্বর্তী সরকার। সংস্কারের আবার স্বল্পমেয়াদী কি দীর্ঘমেয়াদী কি? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আজকে আপনি যদি সংস্কার করছেন, সেটি 50 বছর পর সেটি আবার সংস্কার হতে পারে। এই কথাগুলোর মধ্যে দিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। জন আকাঙ্ক্ষা পূরণে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় সরকার, জাতীয় সংসদের নির্বাচনে দিন তারিখ ঠিক করা হবে, ঘোষণা করা হবে, তখন জনগণ সে নির্বাচনমুখী হয়ে যাবে এবং সেই জনগণ তখন দায়িত্ব নেবে যে অতীত সরকার যদি দেশে কোনো ষড়যন্ত্র করতে চায়, জনগণই তা মোকাবেলা করবে। শেখ হাসিনা দেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই প্রবীণ নেতা। বিদেশে গিয়ে এবং দেশে থেকে নানা ধরনের
ষড়যন্ত্রের সৃষ্টি করছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচনের পক্ষে মত দিলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতা ও বিশিষ্ট জনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন। বক্তব্যে তিনি আওয়ামী লীগ আমলে দলীয় নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, বিশিষ্ট জনদের সম্মানে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে যোগ দেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, বিভিন্ন ইসলামিক দলের নেতা, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। ইফতার পূর্ব বক্তৃতায় জামায়াত আমির বলেন, যারা দেশ থেকে পালিয়ে যায় তাদের কারো প্রতি দায় বা মায়া মমতা নেই। দেশের সব কিছু তারা ঠিকাদারি গ্রহণ করেছিল, বাকি সবাইকে চোখ রাঙিয়ে কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে চলে যাও না, আমাদের হাতে কোনো ভিসাও তুলে দেয়নি, আর কোনো টিকিটও দেয়নি, কিন্তু প্রায়ই আমাদেরকে শাসাতো সবাইকে, সারা জাতিকে। আল্লাহর কি ইচ্ছা, এখন কোনো কিছুর প্রয়োজন নাই, পিছনের দিকে তাকানোরও সময় ছিল না, দুপুরের ভাত খাওয়ারও সময় হয়নি, দেশ ছেড়ে তারাই বরঞ্চ চলে গিয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দলীয় নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতনের কথা তুলে ধরে কারাবন্দী সাবেক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। অবিলম্বে আমাদের ভাইকে যেন সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দেওয়া হয়। সম্মানিত ভাইরা, শুধু 11 জন দায়িত্বশীল নেতা নন, শত শত কর্মী নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য যুবককে থানায় ধরে নিয়ে থানার মেঝেতে শুয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, 2 চোখ তুলে নেওয়া হয়েছে, ঘর বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, ব্যবসা বাণিজ্য তছনছ করে দেওয়া হয়েছে, বোলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ভেঙে ছাতু বানিয়ে ফেলা হয়েছে। আমরা সেই কষ্টগুলা বুকে বহন করে চলছি। রাজনীতিতে বিভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। আগামীতে আমরা যেন একটা জঞ্জালমুক্ত সমাজ গড়ে তুলতে পারি, সেইভাবেই সকল রাজনৈতিক দল এবং জোট তারা কর্মসূচি পরিকল্পনা সাজাবেন আমরা আশা করতে চাই। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ট্রেনে আগাম টিকিট বিক্রিতে 2.5 ঘন্টায় শেষ পশ্চিমাঞ্চলের 25 মার্চের টিকিট। 14,000 টিকিটের জন্য শনিবার অনলাইনে হিট হয়েছে 30 লাখেরও বেশি। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ায় স্পেশাল ট্রেন এবার কম। মনিরুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন আহসানুর হৃদয়। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের ঈদ যাত্রার প্রথম দিনের আগাম টিকিট বিক্রি শুরু হয় সকাল 8টায়। এই সময় বিক্রি করা হয় পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। টিকিট বিক্রির শুরুর 2.5 ঘন্টায় এই অঞ্চলের টিকিট শেষ হয়ে গেছে। বাকি ট্রেনগুলোর 4-5টি করে টিকিট এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইন ভিত্তিক এই বিক্রিতে 14,500 টিকিটের বিপরীতে সকাল 8টা থেকে সকাল 11টায় 30 লাখ হিট পড়েছে। সকাল 8টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের 24 মার্চের টিকিট বিক্রি শুরু হয়। অনলাইনে টিকিট কিনতে এখন পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি বা অভিযোগও পাওয়া যায়নি। অনলাইনের অভিযোগে টিকিট পাচ্ছে না, এই ধরনের অভিযোগ আমরা পাই নাই। চাহিদা বেশি থাকলে সেখানে অনেকে টিকিট কাটার জন্য বা টিকিট সংগ্রহের জন্য চেষ্টা করবে, কিন্তু ব্যর্থ হবে, এটা তো স্বাভাবিক বিষয়। আমাদের কিছু এক্সট্রা কোচ বা অতিরিক্ত বগি সংযোজনের মাধ্যমে আমরা জাতিসাধারণের সেবা দিব। এবার কালোবাজারে টিকিট বিক্রির সম্ভাবনাকে উড়িয়ে দিলেন রেলের এই কর্মকর্তা। বলেন, এসব নিয়ন্ত্রণ করাও টিকিট নিয়ে কারসাজি করতে পারবে না। বর্তমানে এনআইডির মাধ্যমে এবং নির্দিষ্ট নিজের মোবাইলে ওটিপি পাঠানোর মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে। এখন এনআইডি, আপনার এনআইডি এবং আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার নিজস্ব মোবাইলে ওটিপি যাচ্ছে। সেক্ষেত্রে কালোবাজারের কোনো সুযোগ আছে বলে আমি মনে করতেছি না। পূর্বাঞ্চলের জন্য ঈদ যাত্রার দ্বিতীয় দিনে নির্ধারিত টিকিট বিক্রি শুরু হবে বেলা 2টায়। রেলের 2 অঞ্চলে মিলে প্রতিদিন টিকিট বরাদ্দ রয়েছে 35,315টি। আহসানুর হৃদয়, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে সারা দেশে সক্রিয় জাল নোট ব্যবসায়ীরা। ইতোমধ্যেই প্রায় অর্ধ কোটি টাকার নকল নোট বাজারে ছেড়েছে তারা। মহানগর পুলিশের একটি দল 29 লাখ টাকার জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম সহ চক্রের অন্যতম হোতা সহ
3 জনকে গ্রেপ্তার করেছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদ ঘিরে প্রতিবারের মতো এবারও রাজধানী সহ সারা দেশে সক্রিয় হয়ে পড়েছে জাল নোট ব্যবসায়ীরা। ভাড়া করা বাড়িতে প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি করছে বিপুল পরিমাণ জাল নোট, যা অতি বিশ্বস্তদের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। জাল নোট তৈরি ও সরবরাহকারী চক্রকে ধরতে বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় চক্রের অন্যতম হোতা সুমন সহ 3 জনকে। উদ্ধার করা হয় 20 লক্ষ টাকার জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসিমউদ্দিন। প্রায় আংশিক প্রস্তুতকৃত এইরকম টাকা আমরা তাদের কাছে পাই। এটা হয়তোবা আরেকটু সময় পেলে তারা এটাও প্রিন্ট করে ফেলতো এবং এটা বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা সব রেডি করছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা কাগজের মধ্যে তারা 4টা 1000 টাকার নোট তারা প্রিন্ট করতে পারে এবং এরকমভাবেই তারা প্রস্তুত করছিল। ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই প্রায় 40 লাখ টাকার জাল নোট বাজারে ছাড়া হয়েছে বলে জানান তিনি। জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা 4 লক্ষ টাকা পেলাম, ওই বাড়ি থেকে আমরা আরো 16 লক্ষ টাকা একেবারে ফিনিশড প্রোডাক্ট, যেটা আর কি আমি যদি আপনাদেরকে একটু ইয়ে করি, এটা এই টাকাটা একবারে ফিনিশড। এইরকম এটা একটা 500 টাকার নোট জাল এবং এটা একটা 1000 টাকার নোট জাল। জাল নোট তৈরি ও বিক্রয় করার অপরাধে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন। তাহলে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব যে আরো কেউ আছে কিনা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা হেল্প অ্যাপে লিপিবদ্ধ হলেই সেটি এফআইআর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। শনিবার গণপরিবহনের নারী নিরাপত্তা সহায়ক হেল্প অ্যাপ চালু বিষয়ক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ ধরনের প্ল্যাটফর্ম নারী নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক সংগঠক বিজেসির সদস্য সহ সংশ্লিষ্টরা। মাহবুব হাসান রিপনের বিস্তারিত প্রতিবেদন। সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। সমাজের কোনো ক্ষেত্রে নিরাপদ নয় মেয়েরা, বিশেষ করে গণপরিবহনে বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয় হরহামেশায়। বিষয়টি মাথায় রেখে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসি এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে একটি সহায়ক অ্যাপ্লিকেশন চালু করে, যার নাম হেল্প। স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ব্যবহারকারীরা অ্যাপটি ইনস্টল করতে পারবে। পাবলিক ট্রান্সপোর্টে ইফটিজিং বা যৌন নিপীড়নের শিকার হলে তৎক্ষণাৎ সহায়তা পাওয়ার সুযোগ থাকছে। এমনকি সেই ঘটনার রিপোর্টও করতে পারবেন ভুক্তভোগীরা। যদিও আমরা পুরো সমস্যাটার পুরো জিনিসটা এখানে উপস্থিত করতে পারি না, একাংশ উপস্থিত করছি, কিন্তু তার মধ্যে দিয়েও যেটুকু সামাজিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমি মনে করি সেটার অংশীদার নারী আন্দোলন, যেমন সংবাদ মাধ্যমও তার কিছুটা অংশীদার। বিজেসি না, সকল সংগঠনের, সব ধরনের সংগঠনের এখন দেশের মানুষের, দেশের জনগণের, বিশেষ করে নারী এবং শিশুদের স্বার্থে, তাদের নিরাপত্তার স্বার্থে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হওয়া দরকার। হেল্প অ্যাপে লিপিবদ্ধ হলে তৎক্ষণাৎ সেটি এফআইআর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। পরবর্তী স্টেপে যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি, আমাদের কোনো আইনগত বাধা নেই। অ্যাপটি ব্যবহারে নিপীড়নের ঘটনা গোপন করার প্রবণতা কমবে বলেও জানান তিনি। যিনি ভিকটিম হচ্ছেন উনি নিজেই ঘটনাটা আর প্রকাশ করেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এবছরও গরমে পূর্বে দেশ, চলতি মাসেও তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। মৃদু থেকে মাঝারি অন্তত 2টি তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। গেল বছর এপ্রিল জুড়ে খরতাপ ভেঙেছে অতীতের অনেক রেকর্ড। হিট স্ট্রোক সহ গরমজনিত কারণে সারা দেশে প্রাণ হারায় শতাধিক মানুষ। বিরূপ প্রভাব পড়ে কৃষি উৎপাদনে। এসব বিবেচনায় আগেভাগেই ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন আবহাওয়াবিদরা। উষা ফেরদৌসের রিপোর্ট। প্রকৃতির ভাঁজে ভাঁজে মন উদাস করা মৃদু বাতাসের আবাহন, রঙিন কাঠ গোলাপে চোখ জুড়িয়ে যায়। মধ্য দুপুরে সবুজ পাতাদের বাতাসে দোল খাওয়া জানান দিচ্ছে প্রকৃতিতে চলছে বসন্তকাল।
কিন্তু প্রকৃতির বসন্ত এখন আর স্বস্তি দেয় না কাজের তাগিদে বের হওয়া মানুষদের। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। দেশের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর ছিল 2024 সাল। এপ্রিলে তাপমাত্রা ছিল 76 বছরের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশে টানা 35 দিন তাপ প্রবাহ চলে। এবারও তাপমাত্রা চোখ রাঙানি দেখছেন মানুষ। এখনকার সময়ের সাথে বিবেচনা করে বলতে পারি আগামীতে বৈশাখে বা জ্যৈষ্ঠতে গরমের মাত্রাটা আরো বেশি হতে পারে। গাড়ির মধ্যে ফ্যান চালাই তাও শার্ট ভিজে যায়, দেন ভিজে শার্ট গরমে তেমনি টিকতে হতে না কি বুঝে নাইছি। যুক্তরাজ্য ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মতে 2025 সাল বিশ্বজুড়ে গড় তাপমাত্রার নিরিখে উষ্ণতম বছরের একটি হতে পারে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকেও। এ মাসে 1 থেকে 2টি মৃদু ধরনের অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বাংলাদেশের উপর বয়ে যেতে পারে। আমরা আশঙ্কা করছি যে এবছরও এপ্রিল মাসে তাপমাত্রার আধিক্য থাকবে। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ তাপমাত্রার মাত্রা একটু বেশি থাকবে। এ তাপপ্রবাহের সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সম্পর্ক আছে, আর সেই সঙ্গে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন, বনায়ন ধ্বংসের মতো কারণও রয়েছে। অনিয়ন্ত্রিতভাবে বাড়িঘর তৈরি হচ্ছে, স্থাপনা নির্মিত হচ্ছে, স্থানীয়ভাবে জলাধার এবং বৃক্ষ ব্যাপক হারে নিধন করা হচ্ছে। শীতের মাসগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবার ইঙ্গিত দিয়েছিল গরম অনেকটাই অনুভূত হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি 26 জেলেকে ফিরিয়ে এনেছে বিজেপি। শনিবার বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে বাংলাদেশি এসব জেলেকে ফেরত আনা হয়। টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সেন্ট মার্টিন থেকে একটু দূরের এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া 26 বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। তাদের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে মেডিকেল টেস্ট করা হচ্ছে, এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এক সপ্তাহের মধ্যে মাগুরার শিশু আসিয়া হত্যার মামলার রায় এবং সকল নির্যাতনকারীর মৃত্যুদণ্ড দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নুরুন্নিসা সিদ্দিকা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জামায়াতের মহিলা বিভাগ আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী। ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধে জনগণকে উজ্জীবিত করার আহ্বান জানান নুরুন্নিসা সিদ্দিকা। আপনারা জানেন 8 বছরের আসিয়াকে হিংস্র হায়নার পৈশাচিকতার শিকার হয়ে পৃথিবী ছেড়ে যেতে হলো। তার করুণ মৃত্যু আমাদের সমাজের মুখে প্রচন্ড চপেটাঘাত। আমরা এই অবস্থার শিকার কেন হলাম? এর কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। দীর্ঘকাল ধরে আমাদের শিক্ষা ব্যবস্থায় অনৈতিকতা বিস্তার লাভ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর পল্লবী থানার ছাত্র দলের সভাপতি জুয়েল খন্দকারের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। ঈদ সামনে রেখে সিরাজগঞ্জের তাঁতপল্লীতে বেড়েছে গামছা তৈরির ব্যস্ততা। সময়ের ব্যবধানে তোয়ালে ও রুমালের ব্যবহার বাড়লেও কমেনি গামছার চাহিদা। বিষয়টি মাথায় রেখে সিরাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে তৈরি হচ্ছে বাহারি রকমের গামছা। তবে কাঁচামালের দাম বাড়ায় আর তেমন একটা লাভের মুখ দেখছেন না তাঁতিরা। জুবাইর হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। সিরাজগঞ্জ জেলার সদর, বেলকুচি, পাঁচলিয়া, নলকা, পাইকোষা, আমডাঙ্গা সহ জেলার বিভিন্ন স্থানে তৈরি হয় বাহারি ধরনের গামছা। গুণে মানে ভালো আর দাম কম হওয়ায় এই অঞ্চলের গামছার চাহিদা রয়েছে দেশব্যাপী। শুক্র ও মঙ্গলবার পাঁচলিয়ায় বসে ঐতিহ্যবাহী গামছার হাট। জেলার বিভিন্ন স্থানের পাশাপাশি রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এই হাটে আসেন পাইকারি দামে গামছা কিনতে। সিরাজগঞ্জের গামছাগুলো ব্যাপক চাহিদা আছে সারা বাংলাদেশে এবং বিদেশেও ব্যাপক চাহিদা আছে। ঢাকাতে, গাজীপুরে এবং চট্টগ্রামে বেচা হয়। কাপড়ের রেট মোটামুটি ভালো। আমরা হাটে নিয়ে এসেও বিক্রি করি, এরপরে যারা অর্ডার করে আমরা এগুলা কুরিয়ার এগুলা সেল দিয়ে দিই।
তাঁতিরা জানান, কাঁচামালের ঊর্ধ্বগতি ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে বিলুপ্ত হয়ে যাবে এই শিল্পটি। রং সুতা যদি মানে আপনি নিমন্ত্রণ না আনে দেখা যাবে আগামী 1-2 বছরের মধ্যে তাঁতি আমার মনে হয় আরও অর্ধেক হারা যাবে। ওনার গামছার ওরকম চাহিদা নাই, রং সুতার দাম বেশি, সেই জন্য মহাজনরা বেশি বেশি চালায় না। প্রায় আমরা সবাই কেন্দ্রের কাছে মানে ঋণী, সরকার যদি এটা সহজ শর্তে একটু ঋণ করার ব্যবস্থা করে দিই তাহলে আমাদের তাঁতিগুলো। গামছা উৎপাদন টিকিয়ে রাখতে তাঁতিদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। তাঁতিরা যেন সহজে ব্যবসা করতে পারে, গামছার ব্যবসাটা করতে পারে, আগায় নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা তাঁতিদেরকে সহজ শর্তে আমরা বাংলাদেশ তাঁত বোর্ড থেকে ঋণ দেওয়া হচ্ছে, আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। খুবই শীঘ্রই সিরাজগঞ্জে তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হবে। সিরাজগঞ্জের প্রায় 100 বছরের প্রাচীন এই গামছার প্রতিটি হাটে প্রায় 2 থেকে 3 কোটি টাকার গামছা ও সুতা বিক্রি হয়ে থাকে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীঘ্রই এই যুদ্ধের অবসান হবে বলে আশাবাদী তিনি। এদিকে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন বিচার বিভাগ। অন্যদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় 9 জন নিহত হয়েছেন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা অনেকটা সফল হওয়ার পথে। ইউক্রেনের সঙ্গে বৈঠকের পর এবার রাশিয়ার সঙ্গে বৈঠক করতে মস্কোতে যান মার্কিন রাষ্ট্রদূত। বৃহস্পতিবার পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উটকফ। বৈঠকটি সফল ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, এ আলোচনা অবশেষে রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর খুব ভালো সুযোগ সামনে এনেছে। যুদ্ধবন্ধের একটি বড় সম্ভাবনা আছে বলেও জানান তিনি। এছাড়া বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে, শান্তি প্রক্রিয়ার জন্য দুই পক্ষই আশার আলো দেখছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইচ্ছা করে আলোচনা ঝুলিয়ে রাখছেন। যুদ্ধবিরতির জন্য পুতিন আরও কঠিন শর্ত আরোপ করছেন বলেও জানান তিনি। এদিকে ইহুদিদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগে 60টি স্কুলের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে বলে জানিয়েছে মার্কিন শিক্ষা বিভাগ। এছাড়া ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে মার্কিন বিচার বিভাগ। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় আবারও শুরু হয়েছে ইসরায়েলি হামলা। শুক্রবার ইসরায়েলি হামলায় উত্তর গাজায় 5 জন নিহত হয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে হামাস। শুক্রবার একটি বিবৃতিতে হামাস জানায়, তারা 4 মরদেহ ও 1 জিম্মিকে মুক্তি দেবে। তারা সবাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। কাজী শাহরিন, মোহনা সংবাদ। অলিম্পিক। শীতকালীন স্পেশাল অলিম্পিক গেমসে ফ্লোর বল ইভেন্টে ইউক্রেনকে 4-2 গোলে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ইতালির তুরিন শহরের ফাইনালে বাংলাদেশ দলের হয়ে গোল করেছেন স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন। ম্যাচে দুই দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করেছে। এর আগে এই ইভেন্টে সেমিফাইনালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারিয়ে বাংলাদেশ এবং ভারতকে হারিয়ে ইউক্রেন ফাইনাল নিশ্চিত করে। এবারে শীতকালীন স্পেশাল অলিম্পিকে 102টি দেশের 3000-এর বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন। শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। অপতথ্যের মাধ্যমে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইছে একটি চক্র। অভিযোগ প্রধান উপদেষ্টার। ভুল তথ্য ঠেকাতে জাতিসংঘের সহায়তা কামনা। জাতীয় সংলাপ আয়োজনে বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ। গুতেরেসের সঙ্গে রাজনৈতিক বৈঠকে গণতন্ত্র ও নির্বাচন কেন্দ্রিক আলোচনা। ট্রেনের আগাম টিকিট পেতে অনলাইন যুদ্ধে লাখো মানুষ। ঈদ ঘিরে সক্রিয় জাল নোট চক্র। অন্যতম হোতাসহ 3 জন গ্রেফতার। এবং চলতি মাসে 2টি তাপপ্রবাহের আশঙ্কা আবহাওয়া অফিসের। গরমজনিত মৃত্যু ও কৃষির ক্ষতি খাটাতে অনেকেই ব্যবস্থা নিয়েছে, তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।